ভারতবর্ষের দক্ষিণ পূর্ব এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্ত বরাবর অবস্থিত প্রকৃতির জীবন্ত মিউজিয়াম হল এই সুন্দরবন। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত পৃথিবীর সর্ববৃহৎ এই ম্যানগ্রোভ অরণ্য 1987 খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আনুমানিক 500 প্রজাতির বন্যপ্রাণী রয়েছে এই সুন্দরবনে। তাই সেই ছোটবেলা থেকেই আমার ইচ্ছে ছিল সেই অ্যাডভেঞ্চারাস জার্নির সাক্ষী হওয়ার। সম্প্রতি সেই ইচ্ছাই আমার বাস্তব রূপ পেয়েছে। এখন জুন মাসের শেষের দিক। প্রতি বছর এই সময়টাতেই সুন্দরবনে পালিত হয় ইলিশ উৎসব। কবজি ডুবিয়ে খাওয়া দাওয়ার পাশাপাশি চলে নাচ গানও। তাই সুন্দরবনের সেই বিচিত্র জীববৈচিত্র্য দেখতে আপনি কিভাবে সুন্দরবন আসবেন? কোন ট্যুর অপারেটরের সাথেই বা আমরা সুন্দরবন ঘুরে দেখেছিলাম? খাওয়া দাওয়ার গুণগত মানই বা কেমন হয়? লঞ্চ, হোটেল এবং সাইট সিনের কেমন কি ব্যবস্থা রয়েছে সেখানে? হ্যাঁ, আজকের সময় দাঁড়িয়ে 2 রাত 3 দিনে পার হেড মাত্র 2799 টাকা থেকে শুরু হওয়া সুন্দরবনের এই কমপ্লিট ট্যুর প্যাকেজ থাকছে এই ভিডিওতে। এছাড়াও থাকবে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প। তো চলুন অবিলম্বে শুরু করা যাক আজকের ভিডিও। গুড মর্নিং সকলকে। ঘড়ি বলছে সকাল 7:30। আমাদের এবারের সুন্দরবন ভ্রমণ শুরু হতে চলেছে কলকাতার ব্যস্ততম রেলওয়ে স্টেশন এই শিয়ালদাহের দক্ষিণ শাখা থেকে। যেহেতু বেশিরভাগ মানুষই ক্যানিং টু ক্যানিং সুন্দরবন প্যাকেজটি বেশি পছন্দ করে, তাই আমরাও বেশ কিছু ট্রাভেল এজেন্সির সাথে কল করে শেষমেশ সুন্দরবন নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেলস সংস্থাটিকে শনাক্ত করেছিলাম। তারাই জানিয়েছিলেন 7:42 নচেত 8:28 ট্রেনটি আদর্শ হবে ক্যানিং পৌঁছানোর জন্য। তাই 10 টাকা দিয়ে টিকিট কেটে লোকাল ট্রেনে চেপে চললাম ক্যানিংয়ের উদ্দেশ্যে। সুন্দরবন যাচ্ছি আমি, দেখার ইচ্ছাই বাঘ। ইলিশ ভাতে বৃষ্টি মেখে দেখব প্রকৃতির সেই অদ্ভুত রাগ। দীর্ঘ 45 কিলোমিটার পথ পেরিয়ে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যে। এক্ষেত্রে সময় লাগলো 1 ঘন্টা 15 মিনিট মতো। যে ট্যুর কোম্পানির সাথে আমরা ট্রাভেল করছি তারা আগেই জানিয়েছিলেন তাদের স্টাফ হাতে প্ল্যাকার্ড নিয়ে স্টেশনের বাইরেই অপেক্ষা করবে। দেখলাম বেশ কথা মতোই কাজ। আমরা সহ বাংলার বিভিন্ন জায়গা থেকে আগত প্রায় 40 জন পর্যটক মিলে আজ আমরা সফর শুরু করছি সুন্দরবন নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে। ওনাদের সুন্দরবন ট্যুর প্যাকেজটি শুরু হচ্ছে মাথাপিছু 2799 টাকা থেকে। আর আপনিও যদি এই কোম্পানির সাথেই সুন্দরবন ভ্রমণ করতে চান তবে এই ফোন নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন। আমাদের চ্যানেলের নাম উল্লেখে রয়েছে অতিরিক্ত ডিসকাউন্টও। সব যাত্রীরা এসে পৌঁছাতে অটোতে শুরু হলো আমাদের যাত্রা। বৃষ্টি ভেজা গায়ে আমরা সোজা রওনা দিলাম সোনাখালী ফেরিঘাটের উদ্দেশ্যে। রাস্তাতেই দেখা মিলল অসীম ছন্দে বয়ে চলা সেই মাতলা নদীর। বলছি যারা ওখানে পৌঁছে গিয়েছে তাদের আদর আপ্যায়নের কোনো ত্রুটি না হয়, আর আমি বাকি গেস্টগুলোকে নিয়ে পথে যেতে যেতেই কোম্পানি স্টাফেদের সেই কর্তব্য পরায়ণতা দেখে মনটা প্রথমেই বেশ আনন্দে আপ্লুত হলো। মোটামুটি 40 মিনিটে দীর্ঘ 17 কিলোমিটার পথ পেরিয়ে আমরা পৌঁছালাম সোনাখালী ফেরিঘাটে। ঘাটের সামনে আসতেই দেখলাম শয়ে শয়ে বোট একের পর এক নোঙর করেছে। একটি মাত্র জেটেঘাট হওয়ায় পর্যটকদের ভিড়টা এখানে অনেকটাই বেশি। তবে বেশ সুন্দরভাবে আমাদের গাইড দাদা আমাদের নৌকাতে পৌঁছে দিলেন। দেখলাম আমাদের বোটের নাম সানস্টার। মজাদার ব্যাপার হলো আগামী 2 দিন সকলেই আমাদের সানস্টার বোটের সদস্য হিসেবেই চিনবে। এই দোতলা বিশিষ্ট নৌকাগুলির নিচের তলায় রয়েছে ওয়াশরুম, কিচেন এবং বিশ্রাম নেওয়ার জায়গা, আর ওপরের তলায় রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য সারিবদ্ধভাবে সাজানো চেয়ার ও বিভিন্ন সময় খাওয়া দাওয়ার জন্য টেবিলের ব্যবস্থাও। যাবতীয় ব্যাগপত্র নিচের তলায় রেখে ওপরের তলা আসতেই তারা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম জানালেন।
তারপর কিছুক্ষণের মধ্যেই ডাক পড়ল ব্রেকফাস্টের জন্য। আজ আমাদের প্রথম দিনের ব্রেকফাস্টে রয়েছে গরমাগরম লুচি, ঘুগনি আর লেডিকেনি। আগেই বলেছি, সুন্দরবন ট্যুর মানে কিন্তু অ্যাডভেঞ্চারের সাথে সাথে একদম পেট পুড়ে খাওয়া দাওয়া। তাই পুরো ট্যুর জুড়ে তার ঝলক কিন্তু আপনারা দেখতেই পাবেন। শেষমেশ বোটে পুজো দেওয়া সমাপ্ত হলে তা রওনা দিল সুন্দরবনের ট্রানজিশন এরিয়ার দিকে, যার অর্থ সাধারণ মানুষ এখানে বাধাহীনভাবে জীবিকা নির্বাহ করতে পারে। নমস্কার, নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে সুন্দরবনে স্বাগতম জানাই। আমার নাম সুকুমার, আমার সাথে আছে সুজয়। আর সবাইকে অনুরোধ করছি, সুন্দরবন আমাদের কাছে একটা গর্ব। বাংলাদেশ আর ভারতবর্ষ নিয়ে সুন্দরবন, তা সুন্দরবনে আমরা এটা নো প্লাস্টিক জোন, তাই নদীতে কেউ কিছু ফেলবেন না, কোনো কিছু ফেলবেন না, প্লাস্টিকও ফেলবেন না, সবাই ডাস্টবিন ইউজ করবেন। আর এই বোটটা যেহেতু জলের উপরে ভাসছে, সবাই এই বোটটা একটু ব্যালেন্স রাখবেন। ধরুন একদিকে বৃষ্টিটা আসছে বলে সবাই একদিকে চলে যাবেন, কিন্তু মানে যে রান্না করছে কিংবা যে বোট চালাচ্ছে দুজনের সমস্যা দেখা দেবে। সবাই আপনারা আমাদেরকে সাহায্য করবেন, আমরা যেন আপনাদের সেই পরিষেবাটা ভালো মতো দিতে পারি। আজকের সারা দিনটা আমরা এমনভাবেই সুন্দরবনের লোকাল সাইট সিনগুলি ঘুরে দেখব। আগামীকাল যাব সুন্দরবনের সেই গভীর জঙ্গলে। কিছুক্ষণ আগে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়েছে, এইবার চলে এসছে এই যে আমাদের স্ন্যাক্স। তো স্ন্যাক্সে আছে কিন্তু হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, ঠিক আছে, এই যে একে একে সার্ভ করে দেওয়া হচ্ছে সবাইকেই। এরপর চায়ের কাপে চুমুক দিতে দিতে এতটা কাছ থেকে জীবনে প্রথমবারের মতো লক্ষ্য করলাম সেই ম্যানগ্রোভ অরণ্যকে, যার অসাধারণ অভিযোজনগত বৈশিষ্ট্য হল তার এই শ্বাসমূল, যে কেবলমাত্র শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য মাটি ভেদ করে সোজা আকাশের দিকে সরু সূচালো হয়ে উঠে আসে। এগুলি দেখতে দেখতে জাহাজে অজানা অচেনা মানুষগুলির সাথে নাচে গানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা পৌঁছে গেছিলাম আমাদের আজকের প্রথম স্পটে, অর্থাৎ গোসাবায়। বোট থেকে নেমে গোসাবা বাজারের মধ্যে দিয়ে গাইড দাদার পিছু পিছু মাত্র মিনিট 5 হেঁটে পৌঁছেছিলাম হ্যামিল্টন সাহেবের বাংলোতে। স্যার ড্যানিয়েল হ্যামিল্টন ছিলেন একজন স্কটিশ ব্যবসায়ী। ভারতে এসে বাংলার গ্রামীণ ও সামাজিক উন্নয়নে তিনি বেশ সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। 1903 সালে তিনি এই বাংলো নির্মাণ করেছিলেন এই স্থানের মানুষের দুঃখ দুর্দশা দেখে তাদের পাশে দাঁড়ানোর জন্য। এভাবেই হ্যামিল্টন সাহেবের বাংলো দেখে 5 মিনিট মতো হেঁটে আমরা পৌঁছেছিলাম বিকন বাংলোতে। এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা পার পারসন। এই যে দিদি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন হ্যামিল্টন সাহেবের একজন ঘনিষ্ঠ সহযোগী, আর তাই তারই আমন্ত্রণে 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর গোসাবা সফরে এসে 2 দিন এই বেকন বাংলোতেই কাটিয়েছিলেন। পর্যটকদের ভিড় ছাড়া জায়গাটি কিন্তু সত্যিই শান্ত এবং মনোরম, তবে পরিচর্যার কিন্তু বেশ অভাব রয়েছে। আচ্ছা, সকলের কিন্তু ডায়েরি ডকুমেন্ট দুটো করে জেরক্স যে লাগবে বলেছিল, আমাদের করা হয়েছিল না, তাই আমরা করে নিলাম। এখানে দামটা সত্যিই বেশি, কারণ 10 টাকা করে নিয়ে নিল এক একটাতে। এমনই ছোটখাটো ইনফরমেশন কিন্তু আপনি ভিডিওর আগেও পেতে চলেছেন। যাই হোক, বোট আমাদের জন্য বেশ কিছুটা এগিয়ে এসে অপেক্ষা করায় আমাদের হাঁটতেও হলেও অনেকটাই কম। বোটে উঠে চেয়ারে বসতেই ওদিক থেকে আওয়াজ এলো, লাঞ্চ রেডি। ঘড়ির কাঁটায় 2:10। ওনাদের মধ্যাহ্নভোজে আজকে রয়েছে ভাত, মুগের ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁয়ের শাক, পাবদা মাছের ঝাল, সর্ষে ইলিশ এবং শেষ পাতে আমের চাটনি ও পাঁপড়। আইটেমগুলো রিচ না হয়েও যে এতটা সুস্বাদু হবে তা আমরা ভাবতেই পেরেছিলাম না। লাঞ্চ শেষে ফল খেয়ে বিকেল 4:30 নাগাদ আমরা পৌঁছেছিলাম পাখিরালয় ফেরিঘাট। এইবার এই দ্বীপেই আমাদের বাকি 2 দিন রাত্রিযাপন করতে হবে। যাবতীয় ট্যুরিজমে হোটেল এবং রিসর্টগুলি আপনি এখানেই দেখতে পাবে। এই ঘাট থেকে মিনিটাটে হেঁটে আমরা পৌঁছালাম আমাদের হোটেলের সামনে। নাম হোটেল সোনার তরী। তারপর রিসেপশন থেকে লেখালেখির পর্ব শেষ করে রুমের চাবি নিয়ে
সোজা চললাম সেকেন্ড ফ্লোরে রুম নম্বর 17 দিকে। আজ আমি বেশ ক্লান্ত, তবে সেই ক্লান্তি আর বেশিক্ষণ রইল না। রুম খুলে ভেতরে প্রবেশ করতে তার পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন মন কাড়ল, তেমনি জানলার পর্দা সরাতেই দেখলাম সারি সারি নারকেল গাছের ছায়া নিচের জলাশয়ে পড়াতে তা এক মায়াবী আকার নিয়েছে। জলাশয়ের দুপাশে রয়েছে 2টি হোটেল এবং হোটেলগুলির প্রত্যেকটি রুমেই রয়েছে ডবল বেড এবং এসি নন এসির ব্যবস্থাও। আমাদের গাইড দাদা আমাদের জানিয়েছিলেন সন্ধ্যা 7টার মধ্যে নিচে নেমে আসতে, তাই সামান্য রেস্ট নিয়ে নিচে নেমেই দেখি হলঘরের প্রত্যেকটি চেয়ার কানায় কানায় পূর্ণ, চলছে ঝুমুর নাচের প্রস্তুতি। এমতো অবস্থায় আমার হাতে এলো সন্ধ্যাবেলার স্ন্যাক্স অর্থাৎ এগ চাও। তারপর তা খেতে খেতেই দেখছি শুরু হয়ে গেল সুন্দরবনের ঐতিহ্যবাহী লোকনৃত্য এই ঝুমুর নাচ। প্রথমে ওনারাই নাচ গান করছিলেন, তবে সময় গড়াতেই একে একে সকলে নাচ গানে মেতে উঠলেন। কয়েকজন তো দর্শকের মধ্যে থেকে উঠে তাদের সঙ্গে পায়ে পাও মেলালেন। এবং আমাদের গ্রুপের সকলের কাছেই তা হয়ে উঠল এক স্মরণীয় সন্ধ্যা। তারপর যে যার রুমে পুনরায় ফিরে গেলেন। ঘড়িতে যখন রাত 9টা তখন কলিং বেল বেজে উঠল ডিনারের জন্য। আমাদের ডিনার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো ডিনারে কি কি আছে দাদা একটু যদি বলে দাও। আমাদের প্রথম দিন আজকের পিকনিকের রাতের ডিনারের আছে বাসন্তী পোলাও, আলুর দম, স্যালাড আর মাটন। আর এখানে এসব সুবিধা যারা বাসন্তী পোলাও খাবে না তার জন্য অপশানে আছে সাদা ভাত। যারা মাটন খাবে না তাদের জন্য অপশানে আছে কি সারাটি দিন ধরে ভুরিভোজটা বেশ দারুণ হলো, তাই এবার একটু রেস্ট নিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কাল ভোরে। আজ আমাদের দ্বিতীয় দিন। ভোরের আলো ফুটতে না ফুটতেই সকাল 5:30টায় বেডটি দিয়ে ঘুম ভাঙল আমাদের। সকাল সকাল স্নান সেরে গাইড দাদার পরামর্শ অনুযায়ী 7টার মধ্যে আমরা পৌঁছে গেলাম জেতিঘাটে। সকলে দেখলাম ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে। শুরু হলো আমাদের দ্বিতীয় দিনের সফর। আমাদের এই দ্বিতীয় দিনে আজকে জার্নি শুরু হয়েছে বাগডোগরা থেকে। আজকে 3টে স্পট পাবো বা 3টে ক্যাম্প পাবো। একটা হচ্ছে প্রথম হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সেকেন্ড সুদর্ণখালি, আর একটা হচ্ছে দোবাঙ্কি ক্যাম্প। তো এটাই হচ্ছে সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ এবং এখান থেকে প্রথমে পারমিশনটা করিয়ে নিতে হবে। সিগারেট স্মোক মানে যারা স্মোক করেন এখানে ক্যাম্পের মধ্যে কেউ করবেন না। অ্যালকোহল তো ক্যারি করাই বারণ টোটাল বোটে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে চিৎকার চেঁচামেচি করবেন না। সর্বোপরি এটা জঙ্গল এরিয়া, চিৎকার করলে কিন্তু আমরা কিছু দেখতে পাবো না। চিৎকার করলে আওয়াজটা অনেক দূর পর্যন্ত চলে যায়, ঠিক আছে? তো সানস্টার বোটে সবাই এরপর ফরেস্ট গাইড দাদার পেছন পেছন আমরা ঘুরতে লাগলাম সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যে। গাছের তলায় কুমির আছে, কেউ চিৎকার করবেন না, পালাবেন। ভিলেজ এরিয়া, গ্রাম্য এরিয়া। আর দুটো যে দেখছি, এই যে এরিয়াটা যেটা দেখছি এটা বায়োস্ফিয়ার রিজার্ভ এরিয়ার মধ্যে পড়ছে। আর এই যে এইখান থেকে এইটা পুরোটা আছে সুন্দরবন টাইগার রিজার্ভ এরিয়া, ঠিক আছে? টাইগার রিজার্ভের মধ্যে 3টে ভাগে ভাগ করেছে। হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, একটা 362 বর্গ কিলোমিটার এরিয়া, একটা হচ্ছে 892 বর্গ কিলোমিটার এরিয়া বাফার এরিয়া, আর একটা হচ্ছে 1330 বর্গ কিলোমিটার এরিয়া, এটা হচ্ছে কোর এরিয়া। ওয়াইল্ড লাইফ দেখতে এসেছি আমরা, অর্থাৎ একটা নেচারের মধ্যে যে জীবজন্তুগুলো আমরা দেখতে পাই সেটা এইভাবেই আমাদেরকে দেখতে হয়। কোনো চিড়িয়াখানার মধ্যে কোনো জায়গায় এইভাবে ঘেরা নয় যে আমরা গেলেই দেখতে পাবো। পেছনে যে গাছটা দেখছেন সুন্দরী গাছ, এই গাছের নাম অনুসারে সুন্দরবনের নাম হয়েছে। কিছু লোক বিশ্বাস করেন, আবার কিছু লোক বিশ্বাস করেন সমুদ্রের কাছে যেহেতু জঙ্গলটা রয়েছে সমুদ্র বন থেকেও সুন্দরবন নাম হয়েছে, ঠিক আছে? সুন্দরী গাছ, এই হচ্ছে সুন্দরী গাছ, যে 84 প্রজাতির গাছ আছে তার থেকে অন্য। জায়গাটি সম্পূর্ণ ঘুরে দেখতে আমাদের সময় লাগলো 40 মিনিট মতো। এই যে আমরা
সজনেখালি থেকে আবার বোটে উঠে পড়ছি। আমাদের এইবার পরবর্তী ডেস্টিনেশনের জন্য আমাদের বোটটা ছেড়ে যাবে। এখন পরিতে পাচ্ছে 8:30 মতো। 8:30তেই ব্রেকফাস্ট এনারা দিয়ে দিচ্ছেন, লুচি, একটা সন্দেশ আর এই যে ছোলার ডাল। তো চলো এই ভিউ এনজয় করতে করতে সকালের ব্রেকফাস্টটা সেরে নেওয়া যায় সকলের সাথে। কারণ এটা কোনো চিড়িয়াখানা নয়, বারবারই বলছি এটা জীবজন্তু দেখার ন্যাচারাল এরিয়া। প্রকৃতির মধ্যে যেটা আমরা পাবো সেটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। আমরা যেতে যেতে লক্ষ্য রাখবো, চিৎকার চেঁচামেচি নয়, একে অপরকে দেখার সুযোগ করে দেবো। দেখতে পাবে অনেক সময় হরিণ দেখা যায়, বন্য শূকর দেখতে পাওয়া যায়, বাঘ তো সর্বোপরি দেখা যায় কম বেশি। ফরেস্ট গাইড দাদার কথা শুনে ভেবে দেখলাম, হ্যাঁ সত্যিই তো, আমরা তো সুন্দর বনকে দেখতে এসেছি, তাই বন ভালোবেসে যা দেখাবে তাই চুপিসারে দেখব। তো এটা হচ্ছে সজনেখালি, মানে এই এরিয়াটা সম্পূর্ণ সজনেখালি। এখানে সমাপ্ত হলো সজনেখালি, আর ওই পাশের যে সম্পূর্ণ আইল্যান্ডটা এটার নাম হচ্ছে সুধন্যখালি। তো আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, মানে এই জায়গাটায় এসে এই যে জালগুলো শেষ হয়ে গেছে, ঠিক আছে, আবার ওই যে ওখান থেকে জাল শুরু। এবার আমরা মানে আসল যে সকল জায়গায় আর কি জীবজন্তু পাওয়া যায় সেই জায়গায় আমরা ঢুকতে চলেছি। বোট এবার থামল সুধন্যখালিতে। সুন্দরবন ফরেস্ট ডিপার্টমেন্টের পতাকা লাগানো সেই গেটটির নিচ দিয়ে আমরা প্রবেশ করলাম। ভেতরে ঢোকা মাত্রই আমরা বাঁদিক বরাবর দেখতে পেলাম একটি মন্দির, যেখানে মা বনবিবি ও দক্ষিণ রায়ের পূজা অর্চনা হয়। সুন্দরবনের জনজীবন ও সংস্কৃতির সাথে এই দুই লৌকিক দেবদেবী ওতপ্রোতভাবে জড়িত। এই কাহিনী না হয় আমরা আগামীকাল এখানকার সাধারণ মানুষের কাছেই শুনব, তবে এখন ঘুরে দেখা যাক। কাঁকড়া দেখছি না এখানে, ফিল্ডার ক্র্যাব, ওই যে দেখছেন ছোট ছোট কাঁকড়া, একটা করে দাঁড়া কিন্তু এর বড় হয়, আর সব দাঁড়াগুলো কিন্তু ছোট ছোট হয়, ফিল্ডার ক্র্যাব। আর ওই কাঁকড়ার মতো এই গাছের ফুলগুলো দেখতে বলে তার জন্য এই গাছটার নাম দেওয়া হচ্ছে কাঁকড়া গাছ। সুন্দরবনের ছায়ায় বসি, পাতা কেউ ছিঁড়বেন না, অনেক গাছের পাতা, যে গাছের পাতাটা, এই যে গাছটা দেখছেন জবা গাছ, এই গাছের আঠা যদি গায়ে লাগে বা চোখে পড়ে অন্ধ হয়ে যেতে পারে কিন্তু। যাই ভেসে গাছের ডালে পাখির মেলা, তাদের এক্ষুনি বন মুরগি আসছিল 3টা, কোথায় বন মুরগি? সে চলে গেল। হ্যাঁ। যা 9:45 বাজছে আর আমরা ছেড়ে যাচ্ছি সুধন্যখালি। এইবার আমরা যাব দোবাকি। তো সেটা এখান থেকে আরো মোটামুটি 2 ঘন্টা সময় লাগবে বললো। এবার আমরা মূল নদী ছেড়ে ছোট খাড়িগুলিতে প্রবেশ করছি। মন বলছে এবার কিছু বন্যপ্রাণী দেখা গেলেও যেতে পারে। বোটের নিচের তলায় তখন রান্না চলছে দুপুরের স্ন্যাক্সের জন্য আমুদি মাছ ভাজা, এবং কলা পাতায় মোড়ানো হচ্ছে ইলিশ মাছ। এমতো অবস্থায় বোট একদিকে হেলে পড়ল। ঘটকা লাগলো কিছু হয়তো বাইরে অবশ্যই ঘটেছে। আচ্ছা, হরিণ বসে আছে, ঠিক আছে, এখানে এখানে বেশি আওয়াজ করা যাবে না। আমি যতটা কাছ থেকে পারি দেখানোর চেষ্টা করব। তারপর আবার চিতল সুন্দর সিঙালা দুটো হরিণকে বনের মধ্যে বসে থাকতে দেখলাম। যেহেতু রয়্যাল বেঙ্গল টাইগার একটি নিশাচর প্রাণী, তাই দিনের বেলায় এদের মুভমেন্টটা অনেকটাই কম থাকে। তাই দিশেহারাভাবে বাঘ ও কুমির খোঁজা চোখগুলি এবার চলে গেল দোবাকি ক্যাম্পের দিকে। এই জায়গা পর্যটকদের কাছে বড়ই জনপ্রিয়, আর এর সবথেকে বড় আকর্ষণ হলো এর দীর্ঘ ঝুলন্ত সেতু, যা মাটি থেকে প্রায় 20 ফুট উঁচু এবং প্রায় 496 মিটার লম্বা। এই যে সকলে দেখছে, আর এই যে দেখছিস কেন রে বেটা, তোর ছবি উঠছে, কত স্ট্যাটাসে চলে যাবে। আমরা জলদি জলদি এক্সিট গেটের দিকে চললাম, কারণ 30 মিনিট অতিক্রান্ত হয়েছে। এই যে দুপুরের লাঞ্চের জন্য রেডি হয়ে গিয়েছে সবাই। বাচ্চা হচ্ছে 1:30। তো দাদা আজকে দুপুরের লাঞ্চ, তাই তো? সেকেন্ড দিন দুপুরের লাঞ্চ। তো সেকেন্ড দিনের লাঞ্চে কি কি রয়েছে একটু যদি বলে দাও। আচ্ছা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড ডে যেগুলো আছে আমাদের শুরুতে যেমন লেবু লঙ্কা দেওয়া হয়, লেবু লঙ্কা আছে, ভাত আছে, আলু ভাজা আছে, আচ্ছা ডাল আছে, আচ্ছা মুসুরির ডাল, আর তারপরে আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আচ্ছা তারপর আছে চিংড়ি মালাইকারি, আচ্ছা ইলিশ পাতুরি আছে, আচ্ছা বাহ, আর তারপরে আছে আমাদের নেক্সট আমের চাটনি, আচ্ছা আর পাঁপড়। সুন্দরবনের খুব সুন্দর মেনু। পথে হাঁটি, চলো একে একে এবার পরিবেশন শুরু হয়ে। ইলিশের গন্ধে
মনটা মাটি পাতে ভাত আর ইলিশ মাছ, মনে হয় যেন জীবন সাজ। সেই উত্তাল ঢেউয়ের পিছুটান কাটিয়ে আমরা আবার ফিরে এলাম শান্ত নিরিবিলি পাড়ে। এই যে বিকেল 4টের সময় আমরা এসে নামলাম আবার পাখিরালয় ফেরিঘাটে। হোটেল ফিরে গিয়ে কিছুটা বিশ্রাম নিয়ে আজ যেহেতু কিছুটা টাইম পেয়েছি, তাই যাব লোকাল মানুষজনের সাথে কিছুটা সময় কাটাতে। গতরাতে নেটওয়ার্ক নিয়ে বেশ সমস্যায় পড়েছিলাম। একথা একজনকে খুলে বলাতেই তিনি জানালেন, যেহেতু উইকেন্ডে ট্যুরিস্টটা একটু বেশি হয়, তাই জিও এয়ারটেলের নেটের অবস্থা খারাপই থাকে। তবে শুনলাম ভোডাফোনের পরিষেবাটা তুলনামূলক ভালো থাকে। বিভিন্ন কথাবার্তা সেরে পায়ে হেঁটে গ্রামটির এক অংশ দেখে সন্ধ্যায় বাজার থেকে বাড়ির জন্য কিছু কেনাকাটা সেরে নিলাম। যেহেতু কালই আমরা বাড়ি ফিরে যাচ্ছি, সুন্দরবনের কিছু সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফিরতে পারেন। সন্ধ্যা এখন 7টা মতো বাজে। চলে এসেছে গরম গরম চিকেন পকোড়া আর কফি। ব্যালকনিতে দাঁড়িয়ে আপাতত তারই মজা নিচ্ছি। আজও রাত 9টা বাজতেই ডাক পড়ল ডিনারের। তো আজকে সেকেন্ড ডে, আর সেকেন্ড দিনের মেনুতে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। তো দাদার থেকে শুনে নিই সেকেন্ড দিনের মেনুতে কি কি রয়েছে। ফ্রাইড রাইস, আলুর দম, আচ্ছা চিলি চিকেন, আচ্ছা স্যালাড, আচ্ছা আর আছে রসগোল্লা। আচ্ছা আর যারা ফ্রাইড রাইস খাবে না আচ্ছা। তাদের জন্য সাদা ভাত। আচ্ছা, বাহ। এনাদের হোটেলের নিচের হলঘরটি বেশ বড়, তাই সকলে মিলে একসঙ্গে বসে বেশ মজা করে খাওয়াও যায় সহজেই। কেমন খাওয়া দাওয়া? সুন্দর হয়েছে। খাওয়া দাওয়া সেরে কথা না বাড়িয়ে আমি চলে গেলাম আমার রুমে। আজ তৃতীয় দিন। আজও আকাশের মুখটা ভারী, আর এখন ঘড়িতে বাজছে হচ্ছে 8টা 10। এইবার সময় হয়েছে আমাদের রুমকে আলবিদা করার। চলো, এইবার ব্যাগটা গোছানো হয়ে গেছে, কারণ আজকেই আমরা ডাইরেক্ট ক্যানিং চলে যাব এবং সেখান থেকে বাড়ি। তো চলো বেরোনো যাক। আজ আমরা নির্ধারিত সময়ের 15 মিনিট আগেই ঘাটে পৌঁছেছি, তাই বেশ কিছুটা অপেক্ষার পর আমাদের বোট ছাড়ল। তবে আমি আর আমার বন্ধু আমাদের প্রথম গন্তব্যস্থল পর্যন্ত গেছিলাম অন্য একটি বোটে চেপে। মানে এটিও সুন্দরবন নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেলসেরই একটি বোট, যেখানে খাস্তা কচুরি, আলুর দম এবং ডিমের সাথেই সেরেছিলাম আমাদের সকালের নাস্তা। কিছুটা সময় গড়াতেই সে বোটের মানুষজন আমাদের বেশ আপন করে নিল। তো সুন্দরবন কেমন লাগলো এখনো পর্যন্ত? এক্সপিরিয়েন্স কেমন? ভীষণ ভালো লাগলো। আমার তো প্রথমবার আসা, আচ্ছা জীবনে প্রথমবার আমি এলাম। আচ্ছা প্রথমবারে এত ভালো অভিজ্ঞতা, ভীষণ ভালো লাগলো। আচ্ছা, খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে? হ্যাঁ, খাওয়া দাওয়া তো অসাধারণ, আচ্ছা কিছু বলারই নেই। এখানে এনাদের সাথে মানে যোগাযোগ করে আমরা এত হ্যাপি, পরে আমরা অন্য কেউ যদি আসতে চাই তাদেরকেও আমরা বলবো এনাদের সাথেই যোগাযোগ করতে। আচ্ছা, বেশ বেশ বেশ। ভীষণ ভালো। ডিসঅ্যাপয়েন্টেড হলাম, বাঘের ভিডিও আচ্ছা, সেটা তো কপালের ব্যাপার। সকলকে টাটা, সকলকে টাটা। এই বোটে আর আসা হবে না আমার, এবার ওই বোটেই থাকবো। টাটা। তাই আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরপর সকলে পৌঁছালাম লোকনাথ বাবার আশ্রমে। আচ্ছা, বাহ, ঠাকুরের এই সামান্য প্রসাদও পাওয়া গেল। এই ঠাকুরের প্রসাদ। গ্রামের মধ্যে দিয়ে সরু ছোট ইটের এই রাস্তাটি সোজা চলে গিয়েছে গ্রামের প্রান্তরে। তারই দুপাশ জুড়ে এখানকার সাধারণ মানুষ তাদের বাড়িতে উৎপাদিত শাকসবজি, ফলমূল ইত্যাদি বিক্রি করছে। সুন্দরবনের এক সাধারণ মানুষের কাছ থেকে শুনলাম বাঘের আক্রমণ থেকে তার বেঁচে ফিরে আসার এক জীবন্ত অভিজ্ঞতা। মাছ মারতে গিয়ে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। সেদিন আমি বাড়ির থেকে বেরিয়ে গেছি, বাড়ির থেকে গেছি জঙ্গলে। আমার 7 দিন হয়েছে। 7 দিনের দিন সন্ধ্যের একটু আগে
বেলা ঢুকতে যাবে ওই সময় আকাশে একটা মেঘ হয়েছে, সরু খাড়ি খালে ঢুকে গেছি, নাম হচ্ছে ধুবনির খাল। আমার গায়ে জ্বরে আমি ঘুমাচ্ছিলাম, কিছুক্ষণ পরে আমার এই 4 জন ছেলে চিৎকার করছি, তখন আমার ঘুম নিয়ে গেছি। আমি মুখে কাঁথা, আমাদের মুখে কাঁথা চাপানো ছিল, কাঁথা সরিয়ে দিচ্ছি, বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের চোখে আমার পড়ে গেছে, বাঘকে ধরে ফেলেছি পাঁজা করে, বলেছি মা গো বাঁচাও, কামড় মেরেছে, ফেটে গেছে। তারপরে আমি 8 বাজারে কিছুই জানতাম না। এটা সার্জারি করা সাইকেল কামড়াতে বাঘের এক ঘা বলে সেই অবস্থা লেগেছিল, পিছনে ফাটা, এখন একটা হাড় নিয়ে অপারেশন হবে, সার্জারি হবে আবার একটা। দেখতেই পাচ্ছেন কি অবস্থা। কামড় বসিয়েছিল তাই তো? একটা নখের দাগ আছে। এই যে নখের দাগ। হ্যাঁ বাবা, আমি অপারেশনটা করতে পারছি না, আমার বাবার জমি জায়গা নেই তো, সব বিক্রি হয়ে গেছে, করতেই পারছি না কোনো প্রকারে। অনেক দিকে চেষ্টা করছি, আপনারা হয়তো সবাই চেষ্টা করছে, কিন্তু আমি সেইভাবে সাহায্য পাচ্ছি না যে অপারেশনটা করবো। তার সেই লোমহর্ষক কথাগুলো যেন আজও আমার কানে বাজছে। এরপর আমরা ফিরে গেলাম আমাদের বোটে, এবং আমাদের বোটের এই পুচকিটা নাকি আমাদের দুজনকেই বড্ড মিস করেছে। তাই ওকে জানালাম বাকি পথটা এই বোটেই কাটাবো। বিগত 2 দিন ধরে চলে আসা ইলিশের সেই রকমারি আইটেমের মধ্যে আজ দুপুরে হচ্ছে ইলিশ বিরিয়ানি, তারই ব্যবস্থাপনা চলছে বোটের নিচে, সাথে থাকছে চিকেন কষা। শেষবারের মতো সকলেই ওনাদের আতিথেয়তা গ্রহণ করলেন। তারপর 1 গ্লাস ঠান্ডার সাথে শেষ হলো আজকের খাওয়া দাওয়ার পর্ব। নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে যে গ্রুপটা অর্গানাইজ করা হয়েছিল, তাদের মধ্যে যে সানস্টার যে বোটটা, সেটার আমরা এই যে সকলে আমরা একটা পরিবারের মতো করেছিলাম, এবং দেখতেই পাচ্ছেন সকলকে আপনারা ক্যামেরায়। তো আমরা প্রত্যেকে প্রচুর এনজয় করেছি। তো এই 3টে দিন হয়তো আমরা বাঘ দেখতে পাইনি, তবে দেখেছি হরিণ, তবে আমরা দেখতে পাইনি কুমির, তবে দেখেছি কিছু কিছু পাখি। এইবার সময় হয়েছে আমাদের সকলেরই আবার সেই বাড়িতে, মানে কাজের জায়গায় ফিরে যাওয়া এবং কাজটাকে আবার সম্পূর্ণ মনোযোগ দিয়ে করা। তো এই স্মৃতিটা আমরা রেখে যাব আমাদের শেষ জীবন পর্যন্ত। ভালো লেগেছে তো? একটু জোরে করে। না চেনা মানুষগুলিকে চিনে আপন করে নিতে পেরেছি, এটাই আমাদের সুন্দরবন ট্যুরের সবথেকে বড় প্রাপ্তি। তারপর ট্রাভেল এজেন্সির দাদাই আমাদের বেশ তৎপরতার সাথে অটোতে তুলে দিলেন, কারণ একটাই, 3টে 8-এর ক্যানিং শিয়ালদাহ লোকালটি ধরতে পারলে সকলেই প্রায় সন্ধ্যার মধ্যে শিয়ালদাহতে পৌঁছে যাবে। এভাবেই আমার সুন্দরবন ভ্রমণের এক সুন্দর গল্পের সমাপ্তি ঘটল। সকলেই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।